লন্ডনে খালেদা জিয়ার সব রিপোর্ট মিলবে শুক্রবার নাগাদ। এরপর ঠিক হবে চিকিৎসা পদ্ধতি, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। চলতি মাসেই রোডম্যাপ, ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন। সময় নিয়ে ছাত্র সংগঠনগুলোতে মতভেদ। বৈষম্য বিরোধী ও শিবিরের আপত্তি না থাকলেও সংস্কার শেষে ভোট চায় ছাত্রদল। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে প্রস্তুত নন ব্যবসায়ীরা। আরও 5 বছর সময় চায় বিকেএমইএ। রফতানি বাজারে সুবিধা নিতে শ্রম আইন সংশোধনের পরামর্শ ইইউ রাষ্ট্রদূতের। এবং যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল। কাতারের দোহায় চলা আলোচনা থেকে যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। ইতিবাচক ফলাফলের চেষ্টায় বাইডেন প্রশাসন। সকালের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট পাওয়া যাবে শুক্রবারের মধ্যে। এরপর পর্যালোচনা করে চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করবেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি আরও জানান, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সোমবার আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পারিবারিক সান্নিধ্য ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চলছে ফিজিওথেরাপি। সোমবার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসী যেমন উদ্বিগ্ন, ঠিক একইভাবে এখানকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হসপিটালের প্রত্যেকটা স্টাফ তারা কাজ করছে। তিনি আরো বলেন, বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সেই বিষয়ে এখন আলোচনা চলছে। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। উনি কিন্তু কখনোই নিজের শারীরিক অসুস্থতা মানুষকে প্রকাশ করেন নাই। আপনারা খেয়াল করে দেখবেন, ওনার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু উনি সবসময় মানুষের কথা বলেছেন। বেগম জিয়ার খবর নিতে যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন, এটাই আমাদের আহ্বান। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজ্যের দি লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা বলছেন, আগামী শুক্রবারের মধ্যে সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসবে এবং এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তার পূর্ণাঙ্গ চিকিৎসার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। চলতি মাসে এই রোডম্যাপ ঘোষণা আর ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পরিকল্পনা নিয়ে মতভেদে দেখা দিয়েছে ছাত্র সংগঠনগুলোতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির ফেব্রুয়ারির মধ্যে ভোট চাইলেও এতে একমত নয় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। সংস্কার শেষে স্থিতিশীল পরিবেশে নির্বাচনের দাবি এই দুই ছাত্র সংগঠনের। নাজমুল হাসান রাজুর ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের পতনের পর জোরে সোরে দাবি উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের। নির্বাচনী রোডম্যাপের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক বিশ্ববিদ্যালয় প্রশাসনও। ফেব্রুয়ারির মধ্যে ভোট আয়োজনের পরিকল্পনা জানালেন প্রক্টর। ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন হওয়াটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সময়। গঠনতন্ত্রের সংস্কার না করে ডাকসু নির্বাচনটা কার্যকরী হবে না, সেই জন্য আমরা ডাকসুর গঠনতন্ত্রের সংস্কারের জন্য একটা কমিটি গঠিত হয়ে গেছে। তবে সব ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন চাইলেও ভোটের তারিখ নিয়ে রয়েছে ভিন্ন মত। ছাত্রলীগকে সুবিধা দিতে তৈরি করা গঠনতন্ত্রের আমূল সংস্কার শেষে নির্বাচন চাই ছাত্রদল। একই সুর ছাত্র ইউনিয়নেরও। তৎকালীন প্রশাসন ছাত্রলীগকে সুবিধা করে দেওয়ার জন্য এবং নির্বাচনে জিতিয়ে আনার জন্য তারা গঠনতন্ত্রে যে ধরনের বিধান সংযুক্ত করেছে, গঠনতন্ত্রের অধীনে যদি আবার ডাকসু নির্বাচন হয় এবং সেই ডাকসু নির্বাচন কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ থেকে যাবে। ফেসিবাদের দোসররা বিভিন্ন নামে বেনামে এখনও কিন্তু হল পর্যায়ে রয়ে গেছে। এই ভিত্তিতে আমি বলতে চাই, যদি অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন হয়, তাহলে ডাকসু কেন্দ্রিক যে আমাদের আবেগের জায়গা, অনুভূতির জায়গা, ডাকসু নিয়মিত হোক আমাদের যে চাওয়া,
সে চাওয়ার অবশ্যই ব্যত্যয় ঘটবে। পেশি শক্তির রাজনীতি করতেই অনেকে দ্রুত নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ বৈষম্য বিরোধীদের। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি ছাত্র শিবিরের। আমরা নতুন করে আসলে এরকম আবার পাওয়ার পলিটিক্স রাজনীতিকে আমরা এক্সপিরিয়েন্স করতে চাই না। আমরা চাইছি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতি সেটি আসলে শক্তিশালী হোক। আমরা দ্রুত সময়ের ভেতরে অন্তত রোডম্যাপটা চাই যে কত সময়ের ভেতরে এটা হতে পারে। আমরা চাই যে দ্রুত সময়ের ভেতরে এটা হোক। সংস্কার এবং যে ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একই সাথে চলতে পারে বলে আমরা মনে করি। 5ই আগস্টের পর যদি আমি বলি খুব স্পষ্টতভাবে শিক্ষার্থীরা সকল পর্যায়ে কিন্তু তারা চায় তারা নিজে ভোট দিয়ে তাদের ইচ্ছেমতো প্রতিনিধিকে নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা হচ্ছে যে তাদের প্রতিনিধিত্ব করবে এবং সমস্যাগুলো তুলে ধরবে, সমাধান করবে। দীর্ঘ 28 বছর পর 2019 সালে অনুষ্ঠিত হয় সবশেষ ডাকসু নির্বাচন। পরবর্তীতে দাবি উঠলেও নির্বাচন আয়োজনে উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন, পরিমার্জন কিংবা নির্বাচন আয়োজন সব সিদ্ধান্তে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত্যের উপর জোর শিক্ষার্থীদের। অন্যথায় নির্বাচন কিংবা পরবর্তীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে প্রস্তুত নন দেশের ব্যবসায়ীরা। এমন বাস্তবতা তুলে ধরে চূড়ান্ত উত্তরণে আরও 5 বছর সময় চায় নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। তবে রপ্তানি বাজারে সুবিধা নিতে বাংলাদেশের শ্রম আইন সংশোধনের পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। সাইফুল ইসলামের রিপোর্ট। 2026 সালে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্তভাবে বের হওয়ার কথা। এই উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা, সহজ শর্তে ঋণ প্রাপ্তি, কমাসহ আরও কিছু সুযোগ হারাবে বাংলাদেশ। সোমবার সকালে নারায়ণগঞ্জে কয়েকটি পরিবেশ বান্ধব গ্রিন কারখানা পরিদর্শনে আসেন ইইউ রাষ্ট্রদূত। পরিদর্শন শেষে বিকেএমইএ সভাপতি বলেন, অর্থনৈতিক দুরদশা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এলডিসি থেকে উত্তরণে আরও 5 বছর সময় নিতে হবে। আমরা এই মুহূর্তে পজিশনে নেই যে আমরা 26 সালে গ্রাজুয়েশনে যাব, এটাও তাকে ইনফর্ম করা হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি এটাকে স্থগিত করে বা এক্সটেনশনের দেয়, সেই ক্ষেত্রে তাদের সহযোগিতা আমরা চেয়েছি। এ সময় বিকেএমইএর নির্বাহী সভাপতি বলেন, ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশকে কিছু আইনি সংশোধন করতে হবে। আর্টিকেল 29, যেটার কারণে আমাদের বাংলাদেশের গার্মেন্টস এবং অ্যাপারেল সেক্টরটা আসলে আমাদের জিএসপি প্লাসের আওতাভুক্ত হতে পারবে না, এটা আওতার বাইরে থাকবে যদি তারা কারেকশন না করে। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বচ্ছতার ভিত্তিতে দ্রুত শ্রম আইন সংশোধনের পরামর্শ দেন। Stakeholders here in industry and the government of Bangladesh actually do a huge amount of work now, which starts with a comprehensive revision of the Bangladesh Labour Act, which we hope to see in the very near future, and we also encourage full transparency vis-à-vis the European Union in this regard. এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখার আশ্বাসও দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় ছোট নদী, খালবিল সংস্কার ও খননে 100 বছর মেয়াদে নেওয়া হয় ডেল্টা প্ল্যান। এ পরিকল্পনার আওতায় রংপুর অঞ্চলে 489 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডেল্টা প্ল্যানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। নদী গবেষকদের মতে বিজ্ঞানসম্মতভাবে খনন না করায় অর্থের অপচয় হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ডেল্টা প্ল্যান অনুযায়ী 2019 সালে রংপুরের বুড়াল নদীর 30 কিলোমিটার খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যা শেষ হয় 2021 সালে। তবে খননের পর নদী পরিণত হয় সরু নালায়। 2019 সাল থেকে এ পর্যন্ত এ পরিকল্পনার আওতায় 489 কোটি টাকা খরচ করে রংপুর বিভাগের 36টি ছোট নদী ও 38টি খাল খনন করা হয়। স্থানীয়দের অভিযোগ, খননের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় সিএস ম্যাপ অনুসরণ করা হয়নি। এমনকি 2 তীর বাঁধার পাশাপাশি সেচের পানির নিশ্চয়তা ও মাছের অভয়ারণ্য তৈরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। যেহেতু পানি পাওয়া যায় নাই, ফল নাই, তাই যে টাকাটা ব্যয় হয়েছে ওটাই তো সরকারের লস। মেশিন লাগে চায়নাবাদ পানি দেবে, তাহলে চাষির ঘরে সুবিধা হবে। আপনি কাগজ দেখবেন না নদী কোনটা আর জমি কোনটা। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানি সম্পদ ব্যবস্থাপনায় এই পরিকল্পনা কার্যকরী ভূমিকা রাখবে। গ্রাউন্ড ওয়াটারের উপর চাপ কমছে এবং মৎস্য এবং অন্যান্য যে প্রাণীকুল জীববৈচিত্র্যের জন্য অর্থাৎ সার্বিক পরিবেশের জন্য এটা একটা ইতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছি। স্থানীয়রা বলছেন, বছরের অধিকাংশ সময় এসব নদীনালা খালবিলে কোনো পানি থাকে না। আর বিশেষজ্ঞদের মতে
পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মতভাবে খনন না করায় এটি শুধু অর্থেরই অপচয় হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিচ্ছিন্নভাবে নদী ও খাল খননের আগে মূল নদীর সঙ্গে শাখা নদীগুলোর সংযোগ স্থাপনে গুরুত্ব দিতে হবে, তা না হলে পরিকল্পনা কোনো কাজে আসবে না। নদী ক্ষতিগ্রস্ত হয়েছে, নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, পানির উৎস না থাকার কারণে নদীর প্রবাহটাও ফেরে নাই, ফলে সবকিছু মিলে এটা যেটা অপরিকল্পিত কাজ হয়েছে সেটাই প্রমাণ করে। বর্তমানে ডেল্টা প্ল্যানের আওতায় পানি উন্নয়ন বোর্ডের 9টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় আটকে আছে কুড়িগ্রামের দাসেরহাট সোনারহাট স্থলবন্দর পর্যন্ত 46 কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ। ভূমি অধিগ্রহণের পর ক্ষতি পূরণের টাকা না পাওয়ায় নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন না স্থানীয়রা। অন্যদিকে জেলা শহরের ভেতর দিয়ে বন্দর কেন্দ্রিক যান চলাচলে বেড়েছে ভোগান্তি। তবে শিগগিরই বাকি কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। ভূমি অধিগ্রহণ শেষ না করেই নির্মাণ করা হয়েছে বাইপাস সড়কের দুটি কালভার্ট, কিন্তু ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন না স্থানীয়রা। 2021 সালে কুড়িগ্রাম সদর উপজেলার দাসেরহাট থেকে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পর্যন্ত 46 কিলোমিটার সড়ক জাতীয় সড়কে উন্নয়নের কাজ শুরু করে সড়ক বিভাগ। এর মধ্যে সোনাহাট থেকে সদরের তারামন বিবির মোড় পর্যন্ত 41 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হলেও কোনো অগ্রগতি নেই তারামন বিবির মোড় থেকে দাসেরহাট পর্যন্ত বাকি 5 কিলোমিটার বাইপাস সড়কের কাজ। এতে জেলা শহরের ভিতর দিয়ে বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। এটা 2007 সাল থেকে মাপ দেয়, মানে 17 সালে আসিয়া সরকারি একবার করলে, কিন্তু মালিকানার সম্পত্তির যে মালিকের সাথে এ পর্যন্ত পয়সা করি লেনদেন করলে না। আমার বাড়ির থেকেই জায়গা পড়ছে রাস্তা, কিন্তু রাস্তা পড়ছে জায়গা সে নোংরা তো কয়াই গেছে, কিন্তু টাকাও পাচ্ছি না, জমিও নিচ্ছে না। অতি তাড়াতাড়ি যে রাস্তাটার কাজ হইতো, ব্রিজ হইতো, তাহলে আমাদের অনেক উপকার হতো। যে নতুন যে বাইপাস সড়কের একটা প্রস্তাবনা আসছে, এই কাজটা যদি অতি দ্রুত করা যায় তাহলে সবার জন্যই ভালো হবে। অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করে বাইপাস সড়ক নির্মাণের কথা জানায় সড়ক বিভাগ। পুনরায় আমরা আবার এটা টেন্ডার করেছি, টেন্ডারটা আমাদের মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে এবং আমরা আশা করছি যে এই টেন্ডারটা অনুমোদন হলে আমরা কার্যাদেশ প্রদান করব। দাসেরহাট সোনাহাট সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 700 কোটি টাকা। এর মধ্যে বাইপাস সড়ক নির্মাণের বরাদ্দ প্রায় 200 কোটি টাকা। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দিন দিন ব্যস্ততা বাড়ছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রানওয়েতে ফাটল সহ দেখা দিয়েছে নানা সমস্যা। সম্প্রতি বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে প্রায় 200 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। চলতি শীত মৌসুমে এই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। আকাশপথে রংপুর বিভাগের 8 জেলার গেটওয়ে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর। সময় পরিবর্তনের সঙ্গে এই বিমানবন্দরের ব্যস্ততাও বাড়ছে। তবে 1979 সালে উদ্বোধনের পর বড় কোনো সংস্কার কাজ না হওয়ায় বন্দরের রানওয়েতে ফাটল দেখা দেয়। নিরাপত্তা প্রাচীর ভাঙনের পাশাপাশি জায়গা কমে যায় বিমান পার্কিংয়ের। দুর্ঘটনা ঝুঁকি এড়াতে দীর্ঘদিন পর বিমানবন্দরটির উন্নয়নের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। প্রায় 200 কোটি টাকার প্রকল্পের মধ্যে রয়েছে রানওয়ের ওভারলেকরণ, 25 ফুট থেকে প্রশস্ততা বাড়িয়ে 100 ফুটে উন্নতি করা, রানওয়ের শক্তি 17 পিসিএন থেকে 45 পিসিএনে উন্নীত করা, সীমানার চারিদিকে পেট্রোল রোড নির্মাণ, বিমান পার্কিং এলাকা বর্ধিতকরণ সহ বেশ কয়েকটি কাজ। এরই মধ্যে যাত্রী ছাউনির বর্ধিতকরণের কাজ শেষ হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরের সেবার মান আরও একটু উন্নত হওয়া দরকার, কাঙ্ক্ষিত মানে হওয়া দরকার। অন্য অন্য বাইরের দেশগুলোতেও যাতে যেতে পারি এবং আমাদের সৈয়দপুরে অনেক উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। রিপেয়ার করে যখন অ্যাসফাল্ট করে দিব তখন রানওয়ে এবং থার্মোপ্লাস্টিক রং দিয়ে দুই পাশে সুন্দর করে দেব, গাইডলাইন দেবো এবং লাইটিং সিস্টেমগুলো ডেভেলপ হবে এবং রানওয়ে এবং এয়ারক্রাফট ওঠানামা সুবিধা হবে। চলতি শীত মৌসুমেই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। প্রকল্প যেগুলো হাতে নেওয়া হয়েছে এগুলো প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে সবই শেষ হবে এবং যাত্রীর সেবার মান বর্তমানের চেয়ে আরও উন্নত করার লক্ষ্যেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তগুলো
নিয়েছেন। দৈনিক অন্তত ১৫০০ আকাশপথের যাত্রী সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। স্বাস্থ্যসেবা বঞ্চিত গাইবান্ধার চরাঞ্চলের বাসিন্দারা। জেলার বিভিন্ন চরে ৩০টি কমিউনিটি ক্লিনিক থাকলেও নিয়মিত পাওয়া যায় না স্বাস্থ্য সহকারীদের। এ কারণে চিকিৎসার জন্য চরবাসীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পাড়ি দিতে হয় মাইলের পর মাইল বালুর পথ। অবশ্য শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। বিপ্লব ইসলামের রিপোর্ট। শুষ্ক মৌসুমে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চল এখন বালুতে ঢাকা। বাণিজ্য ও স্বাস্থ্যসেবার জন্য চরের বাসিন্দাদের পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ। জেলার চরাঞ্চলে ৩০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, কিন্তু বাসিন্দাদের অভিযোগ সেখানে নিয়মিত পাওয়া যায় না স্বাস্থ্য সহকারীদের। এছাড়া চাহিদার তুলনায় অপ্রতুল ওষুধ সরবরাহ। এ কারণে স্বাস্থ্যসেবার জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পাড়ি দিতে হয় মাইলের পর মাইল বালুর পথ। মিনিমাম একটা জ্বর, সর্দির, কাশি এগুলো চিকিৎসা নিতে হলেও তারা দীর্ঘ ৭-৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের চিকিৎসা নিতে হয়। ডাক্তারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তারা সঠিক সময়ে যাচ্ছে না এবং তারা যাইতে চায় না আর কি। প্রসব বেদনা উঠলেও রাস্তার মধ্যেই প্রসব বেদনা হয়, বাচ্চা হয়, ডেলিভারি হয়। যাইতে যাইতে এমনও আছে তার মৃত্যু ঘটে। বর্তমান সরকারের কাছে যে এরকম প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে স্থায়ী কমিউনিটি ক্লিনিক হওয়ার দরকার। ক্লিনিকগুলো একটু দূরত্ব অনেক, তো এই জন্য আমার এই ক্লিনিকটা কাছাকাছি জন্য এখানে একটু রোগীর চাপটা বেশি আসে। সমাজকর্মীরা বলছেন, চরের মানুষের স্বাস্থ্যসেবা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সহযোগিতা সহ উদ্যোগ প্রয়োজন। চর বেল্টেই কিছু অ্যাক্টিভিটি গ্রহণ করা দরকার, যেখানে ওই এলাকার লোকজন তারা তাদের কমিউনিটির থেকে এই সুযোগ সুবিধাগুলো তৈরি করবে। পরিস্থিতির সত্যতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। যদি ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা যায় গ্রাম অঞ্চলে বিশেষ করে, এবং যাতায়াতটা সুনিশ্চিত করা গেলে অবশ্যই ডাক্তার সেখানে গিয়ে সেবা দিতে পারবে। গাইবান্ধার ৪ উপজেলায় ছোট বড় ১৬৫টি চর রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। উদ্বোধন করা হয়েছিল জমকালোভাবে, তবে পরবর্তী ৬ বছরে কোনো সাংস্কৃতিক কার্যক্রম হয়নি দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিতে। দেখভাল না থাকায় সরকারি স্থাপনাটি এখন হয়ে পড়েছে পরিত্যক্ত ও ভুতুড়ে। এতে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য চর্চা থেকে বঞ্চিত জেলায় বসবাসরত নৃগোষ্ঠীর সদস্যরা। শিল্পকলা একাডেমি বলছে, জনবল না থাকায় এই বেহাল দশা। মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিলে প্রতিষ্ঠানটি আবার চালুর আশ্বাস কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। যেখানে সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত থাকার কথা পুরো প্রাঙ্গণ, সেখানে চারদিকে এখন শুনশান নীরবতা। অনেকটা ভুতুড়ে পরিবেশ দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির। সাঁওতাল, ওঁরাও, মুন্ডা ও রাজবংশী সহ সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 17টি সম্প্রদায়ের মধ্যে বড় একটি অংশের বসবাস উত্তরের এই জেলায়। তাদের ইতিহাস, ঐতিহ্য লালন এবং সংস্কৃতি ও ভাষা চর্চায় 2018 সালে প্রতিষ্ঠা করা হয় সাংস্কৃতিক একাডেমিটি। উদ্বোধন জমজমাট হলেও এরপর পেরিয়ে গেছে দীর্ঘদিন, তবে সেখানে আর হয়নি কোনো সাংস্কৃতিক কার্যক্রম। ভবনের অনেক স্থানে ধরেছে ফাটল। দেখভাল না থাকায় অনেক স্থান পরিণত হয়েছে আবর্জনার স্তূপে। অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত 2 জন কর্মচারী থাকলেও তাদের বেতন হয় না দীর্ঘদিন। এখানে যখন থেকে আসার পর থেকে এখন পর্যন্ত আমার যে একটা বেতন যেটা দেবে সেটা এখন পর্যন্ত হয়নি। ইভেন এখানে সেরকম কোনো প্রোগ্রামও এখন পর্যন্ত হয়নি। এই পর্যন্ত কোনো স্যাংশন দেওয়া হয় নাই এবং এই একাডেমিকে চালু করার জন্য কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই। বিল্ডিংয়ে ফাটল ধরেছে, মরিচা ধরেছে, জানলা টানলা নষ্ট হয়ে যাচ্ছে। জোর গলায় বলতে চাই এই সরকারকে, বর্তমান সরকারকে, যাতে একাডেমি অচিরেই চালু করা হয়। জনবল সংকটের কথা উল্লেখ করে জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা বলছেন, সাংস্কৃতিক একাডেমিটির কার্যক্রম চালুর বিষয়ে একাধিকবার চিঠি দেয়া হয়েছে মন্ত্রণালয়ে। মূল ঘাটতিটাই হচ্ছে জনবলের। কাজের আন্তরিকতার কোনো অসুবিধে নেই আমাদের। যতটুকু জেনেছি যে আমরা আসলে খুব অতি শীঘ্রই এটি জনবল পাচ্ছি এবং এটির কার্যক্রম অতি শীঘ্রই শুরু হচ্ছে। জেলা শহরে 7 কোটি 81 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিটি। সময় সংবাদ, দিনাজপুর। পাঠ্যবই থেকে আদিবাসী গ্রাফিতি সরিয়ে ফেলার প্রতিবাদে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা।
সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। সম্প্রতি নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী গ্রাফিতি সরিয়ে ফেলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। এদিকে পাঠ্য বই থেকে আদিবাসী গ্রাফিতি সরানোর কারণ হিসেবে এনসিটিভি জানিয়েছে, সংবিধানে আদিবাসী শব্দের ব্যবহার না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে আদিবাসী শব্দতার জন্য পাঠ্যপুস্তক থেকে যেটা বাতিল করা হইলো, আমরা সেটা বারবার লেখার চেষ্টা করছি। এখানে সব জাতি যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সবাই অধিকার নিয়ে যাতে থাকতে পারে, এই সে ইনক্লুসিভ যে চিন্তাভাবনা থেকে আমরা এই দাবিটা জানাচ্ছি। আমরা চাই হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার করে বা পরিবর্তন করে হোক, আমাদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হোক, আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। চীনে লাবার আয়োজন ঘিরে শুরু হচ্ছে উৎসবের আমেজ। চন্দ্র বর্ষপঞ্জিকার নতুন বছরের আগমনী বার্তা নিয়ে দেশ জুড়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে উষ্ণতা আর ঐতিহ্যের ছোঁয়া। চীনের এই ঐতিহ্যবাহী বসন্ত উৎসব পরিবার ও সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করে বলে বিশ্বাস স্থানীয়দের। বসন্ত চীনের অন্যতম বড় ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। লাবা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় এর প্রস্তুতি। চন্দ্র বর্ষপঞ্জিকার দ্বাদশ মাসের অষ্টম দিনে পালিত হয় লাবা। এই উৎসবে সকাল থেকেই চীনের বিভিন্ন প্রান্তে শুরু হয় নানা রঙের প্রস্তুতি। শহর থেকে গ্রাম সবখানেই চোখে পড়ে আনন্দ উল্লাস। ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা সবকিছুতেই ফুটে ওঠে উৎসবের রং। হুবেই প্রদেশের গুচেং অঞ্চলে এই উৎসবের অন্যতম আকর্ষণ লাবা পায়েস তৈরি হয়। হুবেই প্রদেশের গুচেং অঞ্চলে এই উৎসবের অন্যতম আকর্ষণ লাবা পায়েস তৈরি। স্থানীয়রা পদ্ম ফুলের বীজ, খেজুর আর চাল দিয়ে তৈরি করেন ঐতিহ্যবাহী এই খাবার। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ভিন্নতায় ভরা এই উৎসবে অংশ হতে হাজির হয় মানুষ। উত্তর চীনের শানসি প্রদেশে লাবা রসুন প্রস্তুতিতে মেতে উঠেছেন স্থানীয়রা। ভিনেগার আর চিনি মিশিয়ে তৈরি এই খাবার নতুন বছরকে শুভকামনা জানাতে তৈরি করা হয়। আর মরিন দাওয়া দাওয়ার স্বশাসিত অঞ্চলে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে দই আর চালের বিশেষ রান্না। শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, লাবা উৎসবের আমেজ পৌঁছে যায় সামরিক ক্যাম্পেও। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে সেনাদের জন্য প্রস্তুত করা হয় উষ্ণ লাবা পায়েস। পার্বত্য অঞ্চলেও সেনারা বিশেষ উপকরণ দিয়ে পায়েস তৈরি করেন। পরিবার থেকে দূরে থেকেও এই পরম্পরা তাদের কাছে উৎসবের আনন্দ নিয়ে আসে। খাদ্য, সংস্কৃতি আর মানুষের মিলনের এই আয়োজন চীনের মানুষদের কাছে নতুন বছরের একটি আলাদা উষ্ণ বার্তা বহন করে। ঐতিহ্যবাহী লাবা উৎসব পরিবার ও সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করে বলে বিশ্বাস স্থানীয়দের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। লিটন দাসের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়ায় অবাক হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। নাহিদ রানাকে নিয়ে দিলেন পরামর্শ। দ্রুতগতির এই পেসারকে যত্ন নেয়ার কথা বললেন ক্যারিবিয়ান পেস গ্রেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলকেই ছোট করে দেখছেন না অ্যামব্রোস। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। 3 ফরম্যাটে টাইগার ক্রিকেটের নিয়মিত মুখ লিটন দাস। অভিষেকের পর থেকে খেলেছেন প্রায় প্রতিটি আইসিসি ইভেন্ট। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তিনি থাকবেন না তা হয়তো অনেকেই ভাবেনি। 2024 সালটা ভুলে যেতে চাইবেন লিটন দাস। 21টি টি20তে 16 গড়ে পেয়েছেন মাত্র 309 রান। ওয়ানডে পারফরমেন্স হয়নি লিটন দাসের মতো। 5 ম্যাচে 1.20 গড়ে মাত্র 6 রান। বিপিএলে 1 সেঞ্চুরি করে স্পটলাইট কেড়ে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। স্যার কার্টলি অ্যামব্রোসের মতো ক্রিকেটারের কণ্ঠে ছড়েছে লিটনের প্রশংসা। সত্যি বলতে লিটনকে বাংলাদেশ স্কোয়াডে না দেখে আমি অবাক হয়েছি। ওর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, যার প্রমাণ রেখেছে খুলনার বিপক্ষে ম্যাচে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এবং সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আমার ধারণা নেই। নিশ্চয়ই নির্বাচকরা সব দিক চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করব। ভয়ঙ্কর সব পেসার তৈরিতে খ্যাতি আছে ওয়েস্ট ইন্ডিজের। বল হাতে কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস দাপট দেখিয়েছেন বিশ্ব ক্রিকেটে। একজন সাবেক ফার্স্ট বোলার বলেই কিনা নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। মুগ্ধতা ছড়ানো এই পেসারকে যত্ন নেয়ার আহ্বান বিসিবির প্রতি। একই সঙ্গে জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কেমন করতে পারে। এ ধরনের ফাস্ট বোলার কালে ভদ্রে বিশ্ব ক্রিকেটে আসে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেটারকে পেয়েছে। গতির সঙ্গে লাইন লেন্থও চমৎকার। বিসিবির উচিত ওর প্রতি যত্নশীল হওয়া।
ক্রিকেটকে রানার অনেক কিছু দেয়ার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেউই খর্বশক্তির দল নয়, তাই কোনো দলকেই ফেভারিট বলা যাবে না। প্রতিটা ম্যাচে 0 থেকে শুরু করতে হয় দলগুলোকে। তাই আমি এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যৎবাণী করতে রাজি নই। Everyone has to start from zero. Cricket seem to get better. মানুষ এ ধরনের টুর্নামেন্টে 4 ছক্কা দেখতে আসে। এবার তাদের সে আশা এখন পর্যন্ত পূরণ হয়েছে। উইকেটও আগের চেয়ে ভালো, তবে এবারের ব্রডকাস্ট প্রযুক্তি আমাকে মুগ্ধ করেছে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্টে 98 ম্যাচে 405 ও ওয়ানডেতে 176 ম্যাচে নিয়েছেন 225 উইকেট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লন্ডন ক্লিনিকে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, চলছে ভিডিও থেরাপি, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। শুক্রবার নাগাদ মিলবে সব রিপোর্ট, এরপর ঠিক হবে চিকিৎসা পদ্ধতি। চলতি মাসেই রোডম্যাপ, ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন। সময় নিয়ে ছাত্র সংগঠনগুলোতে মতভেদ। বৈষম্য বিরোধী ও শিবিরের আপত্তি না থাকলেও সংস্কার শেষে ভোট চায় ছাত্রদল। এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে প্রস্তুত নন ব্যবসায়ীরা। আরও 5 বছর সময় চায় বিকেএমইএ। রফতানি বাজারে সুবিধা নিতে শ্রম আইন সংশোধনের পরামর্শ ইইউ রাষ্ট্রদূতের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।